ব্যর্থ হতে চলেছে বহুল আলোচিত লন্ডন বৈঠক। হচ্ছে না ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ঠেকানোর জন্য মেগা পরিকল্পনাও নিয়ে রেখেছে সরকার সমর্থকেরা। 3 স্তরের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে তারা। আপাতত প্রথম স্তরের লক্ষণ ফুটে উঠেছে। দেশ জুড়ে প্রতিষ্ঠা করা হচ্ছে মব সন্ত্রাসের জয় জয়কার। কয়েকদিন আগেও যে মবকে সহ্য করা হবে না বলে সরকার একের পর এক নোটিশ জারি করত, রাতারাতি সে মব নিয়ে বয়ান বদলে গেছে ডক্টর ইউনূস প্রশাসনের কর্তা ব্যক্তিদের। মবের তাণ্ডবে পরিবেশ পরিস্থিতি ভোটের অনুকূলে নেই, এমন প্রশ্ন ইতিমধ্যেই সরকার সমর্থক দলগুলো তুলছে। দ্বিতীয় স্তরে জুলাই ঘোষণা ও সনদ নিয়ে মাঠে নামবে সরকার সমর্থিত মব বাহিনী। সংবিধান সংশোধন করে জুলাই ঘোষণাকে সংবিধানে অন্তর্ভুক্ত না করলে নির্বাচন হবে না, এমন দাবি তোলা হবে। তখন পুরো দমে মবের হুমকিকে প্রেসার গ্রুপের চাওয়া বলে প্রতিষ্ঠার চেষ্টা করবে সরকার। শেষ স্তরে ভোটার তালিকা আইন সংশোধন এবং 300 আসনের সীমানা নির্ধারণ ইস্যুতে ঝুলিয়ে দেওয়া হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই দুই ইস্যুতে আদালত পর্যন্ত গড়াতে পারে নির্বাচন ইস্যুটি। এমন পরিস্থিতিতে আপাতত নির্বাচনের কোনো আশা দেখছে না নির্বাচন কমিশন। তারা যে খসড়া রোডম্যাপ করেছিল সেটি আপাতত ড্রয়ারবন্দি করিয়ে রেখে দিয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ দায়িত্ব নেওয়ার পর থেকে সবচেয়ে অনিশ্চয়তার বিষয় হলো নির্বাচন কবে হবে। ছোট সংস্কার বড় সংস্কারের গল্পে বিরক্ত হয় বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য চাপ দেয় দলটি। ঈদের আগে অধ্যাপক ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে জানান আগামী বছরের এপ্রিলের মধ্যে নির্বাচন হতে পারে। তাতে বিএনপি আশাহত হয়। ঈদের পর অধ্যাপক ইউনূস ছুটে যান লন্ডনে। সেখানে 1-to-1 বৈঠকে যৌথ ঘোষণা আসে 3টি যদি এবং কিন্তু ঠিক থাকলে ফেব্রুয়ারির প্রথমার্ধে বা রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। শুরু হয় সংস্কার নিয়ে বৈঠক, সেখান থেকে আসার কথা জুলাই সনদ। কিন্তু ভেতরের খবর হলো সে ঐকমত্য প্রতিষ্ঠা যে হবে না সেটি সরকার পক্ষ জানে, কিন্তু তার দোষ যাতে সরকারের উপর না পড়ে তার জন্য নতুন বন্দোবস্তের নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। সেটি হলো মব সন্ত্রাসের জয় জয়কার। হঠাৎ করে মব সন্ত্রাস নিয়ে সরকার ও সরকার সমর্থকদের অবস্থান পাল্টে ফেলা হয়েছে। এবারের পর্বের নতুন সংযোজন হলো মব সন্ত্রাসকে প্রেসার গ্রুপ হিসেবে দাবি করছে খোদ সরকারেরই প্রভাবশালী অংশ। আবার তাদের কথাই অনুরীত হচ্ছে সরকার ঘনিষ্ঠ দলের নেতাদের কণ্ঠে। গত বছর 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই শুরু হয়েছিল মব সন্ত্রাস। সরকার সমর্থকদের বিরুদ্ধে সারা দেশে সংঘবদ্ধ হামলা চালানোর বিস্তর অভিযোগ উঠতে থাকে। এমন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরে পিটিএ হত্যার 2টি ঘটনায় তুমুল চাপে পড়ে সরকার সমর্থকেরা। মব জাস্টিস বা উচ্ছৃঙ্খল জনতার হাতে বিচারের বিপক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে সে সময় কড়া বার্তা দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। তখনকার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম 19 সেপ্টেম্বর ফেসবুক পোস্টে এমনও বলেছিলেন, নির্যাতনকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অতি দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা না নিলে উত্তেজিত মবকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। আরেক উপদেষ্টা মাহফুজ আলম মাত্র 6 মাস আগে মবে জড়িত সবাইকে ডেভিল হিসেবে গণ্যের হুঙ্কার দিয়েছিলেন। বইমেলা একটি স্টলে হামলার পর 10 ফেব্রুয়ারি ফেসবুকে তিনি লিখেছিলেন, কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। তৌহিদি জনতার উদ্দেশ্যে তিনি লেখেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন তাইলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে। কিন্তু এখন নাহিদ ইসলামের মতো মাহফুজ আলমও মবকে গ্রহণযোগ্য করার মিশনে তাত্ত্বিক বয়ান দিচ্ছেন। যে মাহফুজ মবে জড়িতদের অভ্যুত্থানের বিরোধী শক্তি বলে দাবি করেছিলেন, তিনি এখন বলছেন জুলাইয়ের পক্ষ শক্তিকে মব বলা যাবে না। যে নাহিদ ইসলাম গত বছরের সেপ্টেম্বরে মবের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছিলেন, তিনি এই জুলাইয়ে সম্পূর্ণ ভিন্ন বক্তব্য দিয়েছেন। প্রথম আলোকে 1 জুলাই সাক্ষাৎকারে নাহিদ বলেন, মব বলে যেভাবে হেয় করা হচ্ছে তার সঙ্গে আমরা একমত নই। যাদের মব বলা হচ্ছে এরা বিক্ষুব্ধ জনগণ।
মবের দাপট যে আগামীতে কমবে না তেমন ইঙ্গিত দেন এনসিপি প্রধান। তিনি বলেন, যেটাকে মব বলা হচ্ছে এটা শুধু পুলিশি বা আইন শৃঙ্খলার বিষয় নয়, এটা আরো বহু বছর বাংলাদেশে থাকবে, কারণ এরা অভ্যুত্থানকারী ছাত্র জনতা। নাহিদের মতোই মবকে সরাসরি সমর্থন করে বক্তব্য দিচ্ছেন এনসিপির প্রভাবশালী নেতারা। দর্শক, মব নিয়ে সরকার অবস্থান একেবারে রাতারাতি পরিবর্তন হয়েছে। রাজধানীর উত্তরে 22শে জুন সাবেক সিএসি কে এম নুরুল হুদা হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছিলেন। এর পরপরই সরকার প্রেস উইং এর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। মবের বিষয়টি সরকারের নজরে এসেছে উল্লেখ করে বলা হয়, যারা এ ধরনের মব বা উচ্ছৃঙ্খল জনতা তৈরি করে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে তাদের চিহ্নিত করা হবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বিবৃতির 4 দিনের মাথায় চলমান অরাজকতাকে মব বলা ঠিক হবে কিনা সেই প্রশ্ন তোলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 26শে জুন তিনি হাজির করেন মবের নতুন সংজ্ঞা। বলা হচ্ছে মব তৈরি হচ্ছে, আমি এটাকে মব বলছি না, বলছি প্রেসার গ্রুপ। এরপর থেকে মবের পক্ষে প্রকাশ্যে অবস্থান জানাতে দেখা যায় কিংস পার্টির নেতাদের। প্রশ্ন হলো, হঠাৎ করে সরকারের ভেতরে বাইরে মবের পক্ষে একযোগে বক্তব্য শোনা যাচ্ছে কেন? এর আগেও বিভিন্ন বিষয় এমন ঐক্যতানের পরপরই দেখা গেছে সুনির্দিষ্ট কিছু ঘটনা। যেমন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাত্রার সামনে এনে এক সুরে কথা বলতে দেখা গেছে সরকার ও সরকার সমর্থকদের। এবার মবকে কেন্দ্র করে একই ধরনের কলতানের উদ্দেশ্য কি? মব নিয়ে সরকার ও সরকার সমর্থকদের অবস্থান কেন পাল্টালো? তার ধারণা আপনি পেতে পারেন জামাত ইসলামের আমিরের কথা থেকে। থানায় হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা উল্লেখ করে 4 জুলাই জামাতের আমির শফিকুর রহমান বলেন, এমন অবস্থায় নির্বাচন কি করে হবে? সরকারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত জামাত প্রধান বলেন, যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে। দর্শক, এই যদি এবং কিন্তু শর্তগুলো লন্ডন বৈঠকেও ছিল, যেখানে বলা হয়েছিল সব প্রস্তুতি শেষ হলেই নির্বাচন হবে। দর্শক, সারা দেশের চিত্র থেকে পরিষ্কার, সরকারের পক্ষ থেকে মব নিয়ন্ত্রণের কোনো আগ্রহ নেই, বরং বিভিন্ন জায়গায় নতুন করে পুলিশের উপর হামলা হচ্ছে এবং সেসব ঘটনায় উল্টো পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতে দিনে দিনে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে পুলিশের। এমন অবস্থায় আগামী ফেব্রুয়ারিতে কেন এপ্রিলেও ভোটের পরিবেশ তৈরি হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উল্টো আইন শৃঙ্খলার আরো অবনতি হওয়ার আশঙ্কা বাড়ছে। এমন হলে ভোট হওয়া যে সম্ভব নয় সেটাই জানাচ্ছে সরকারের মিত্র দল জামাত। সরকার আরেক মিত্র এনসিপি প্রধান নাহিদ ইসলামও নতুন করে বলেছেন, বিচার ও সংস্কারের পর নির্বাচন দিতে হবে। অর্থাৎ এই দুটি শর্ত পূরণের আগে নির্বাচন মানবে না এনসিপি। আইএমএফ সহ বেশ কয়েকটি দাতা গোষ্ঠী এবং দেশ এরই মধ্যে সরকারের উপর দ্রুত নির্বাচন অনুষ্ঠানের চাপ দিচ্ছে। সেজন্য সরকার ও সরকার সমর্থকেরা শুধু নির্বাচনী পরিবেশ নেই এমন একটি পরিকল্পনায় বসে থাকতে চায় না। সরকারি কিংস পার্টি এনসিপি এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণা এবং সনদ ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে। জুলাই ঘোষণার ডেডলাইন পার হয়ে গেছে, আর সনদ যে ঝুলে গেছে তা নিয়ে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ মাঝে মাঝে হতাশা জানিয়েছেন। কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার তো রাজনৈতিক দলগুলোর অনৈক্যের কথা প্রকাশ্যে জানিয়েছেন, প্রশ্ন তুলেছেন রাজনৈতিক দলগুলোর আদর্শ নিয়েও। নির্বাচন ঠেকানোর জন্য দ্বিতীয় স্তরে এনসিপির পক্ষ থেকে সংবিধানে জুলাই ঘোষণা অন্তর্ভুক্তির দাবি তোলা হবে। এনসিপির সাথে ছোট ছোট কিছু ইসলামিক দল সংখ্যানুপাতিক হারে জাতীয় সংসদের আসন বন্টন, মূলনীতি সংশোধন সহ বেশ কিছু ইস্যুতে সংবিধান সংশোধনের জন্য গণভোটের দাবি তোলা হবে। 15 আগস্ট পর্যন্ত ঐকমত্য কমিশনের মেয়াদ আছে, সে পর্যন্ত চলবে সনদ আর ঘোষণার দাবি। তারপর থেকে শুরু হবে শেষ স্তর। সেই স্তরে দায় চাপানো হবে নির্বাচন কমিশনের উপর। নির্বাচনের প্রস্তুতির দুটি অপরিহার্য বিষয় হলো স্বচ্ছ ভোটার তালিকা তৈরি এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণ। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ইসি সাংবিধানিক দায়িত্ব। যেহেতু কিছুদিন আগে একটি জনশুমারি হয়ে গেছে, তাই আইন অনুযায়ী সামনের জাতীয় নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করতে হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইতিমধ্যে 75টি আসনের সীমানা পরিবর্তনের জন্য 660টি আবেদন জমা পড়েছে।
আবার বর্তমান সীমানায় নির্বাচনে আগ্রহী নয় বিএনপি, কারণ ১/১১ সেনা সমর্থিত সরকারের আমলে ডক্টর শামসুল হুদা কমিশন সংসদীয় আসনের সীমানায় বড় পরিবর্তন আনে। বিএনপির দাবি ২০০১ সালের আগের সীমানায় অর্থাৎ অষ্টম সংসদ নির্বাচনের সীমানায় ফিরে যেতে হবে। তবে প্রশাসনিক জটিলতার কারণে ২০০১ সালের আগের সীমানায় ফিরে যাওয়া প্রায় অসম্ভব। সীমানা পুনর্নির্ধারণের জন্য আইনি সংশোধন করা হলেও এর জন্য সাংবিধানিক কমিটি গঠনের কোনো খোঁজ নেই। নির্বাচন পেছানোর জন্য সবচেয়ে বড় অস্ত্রটি হলো খসড়া ভোটার তালিকা। বিদ্যমান আইন অনুযায়ী প্রতি বছর ২রা জানুয়ারি খসড়া এবং ২রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে থাকে ইসি। এখনো ভোটার তালিকা আইনের সংশোধনী সরকারের ড্রয়ারে তালাবন্দী। এই সংশোধনী না হলে আগামী সংসদ নির্বাচনের আগে ইসি খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারবে না। আর তা না হলে ইতিমধ্যে ইসির তালিকায় যুক্ত হওয়া ৪৩,২৭,০০০-এর বেশি নতুন ভোটার আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন না। এবারের হালনাগাদে গত ৯ এপ্রিল পর্যন্ত ৫৮,৮৯,৮৬৬ জন নতুন ভোটার নিবন্ধিত হয়েছে, যা বিদ্যমান ভোটারের প্রায় ৫%। নির্বাচন কমিশন সূত্রগুলো বলছে, কমিশন এরই মধ্যে একটি খসড়া রোডম্যাপ করেছিল। সেখানে সীমানা ও ভোটার তালিকা সহ ভোট কেন্দ্র স্থাপন, ভোটের জন্য প্রয়োজনীয় কেনাকাটা, নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন সহ সবকিছু উল্লেখ ছিল। কিন্তু সে খসড়ায় ইসি দিনক্ষণ বসাতে পারছে না, তাই হাত গুটিয়ে আছে পুরো নির্বাচন কমিশন। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।